রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একটা সময় ছিল যখন রাজনীতি ছিল রাজনীতিবিদদের হাতে। তখন ব্যবসায়ীরা ব্যবসা করতেন এবং পেছন থেকে রাজনীতিবিদদেরকে সহায়তা করতেন, সাহায্য করতেন এবং জাতীয় প্রয়োজনে তারা রাজনীতিবিদদের সঙ্গেই থাকতেন। কিন্তু এখন নাকি ব্যাপারটি উল্টে গেছে। আরেকটি পরিসংখ্যান বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হয়ে শপথ নিয়েছেন তার মধ্যে 182 জন সংসদ সদস্য রাজনীতি করেন এবং তারা ব্যবসা করেন। এবং আসলে সেই পরিসংখ্যানে আরও বলা হয়েছে যে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং মহাজোটের প্রার্থীদের মধ্যে প্রায় 174 জন আছেন যারা পেশায় ব্যবসায়ী। এই বাস্তবতে আমরা সাম্প্রতিক সময়ে আরও দেখেছি শুধুমাত্র তারা সংসদে নয়, এখন দলেও গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছেন, গ্রহণ করছেন। এই জায়গায় যারা আসলে ত্যাগী রাজনীতিবিদ এবং যারা ছাত্র সংগঠনগুলো করে পরবর্তীকালে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের পথটি আসলে কতটুকু খোলা থাকে, সেটা কি বন্ধ হয়ে যায় কিনা, এই সমস্ত অনেক প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে এবং সেই সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র, আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ এবং আমাদের আলোচনার বিষয় আজকে দল এবং রাজনীতিতে অপব্যবহার। এই বাস্তবতা আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন অতিথি হিসেবে তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব ওবায়দুল মুকতাদির MP, আওয়ামী লীগ নেতা, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন কমরেড খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে যুক্ত হবেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব BNP এবং সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তিনি যখন যুক্ত হবেন তখন তার সঙ্গে আপনাদেরকে আবারও পরিচয় করাব। আমরা প্রথমে বলেছি আমরা আলোচনা করতে চাই আসলে যে প্রসঙ্গ নিয়ে, সে প্রসঙ্গে আমরা শুরু করতে চাই কমরেড খালেকুজ্জামান আপনাকে দিয়ে আলোচনাটি। আমরা আসলে ভূমিকায় বলার চেষ্টা করেছি আসলে এখনকার বর্তমান রাজনৈতিক বাস্তবতা, দল এবং সংসদের যে পরিসংখ্যান, এবং তার পাশাপাশি একটি বিষয় বারবারই আলোচিত হচ্ছে, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে আসলে যে ঐতিহ্যবাহী দলটি আওয়ামী লীগ, সে দলে একসময় প্রত্যক্ষভাবে রাজনীতি করা ব্যক্তিরা ক্ষমতায় আসতেন এবং রাজনীতিবিদ হিসেবে সামনের সারিতে থাকতেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সে জায়গাতেও কিছুটা পরিবর্তন হয়েছে। সবকিছু মিলে রাজনীতির সংস্কৃতিগত পরিবর্তন আপনি কোন ব্যাখ্যা করতে চান কমরেড খালেকুজ্জামান? আজকে সঞ্চালক এবং আলোচক সবাইকে সুস্থভাবে দেখতে পেয়ে ভালোই লাগছে। জি জামান ভাই। জি কমরেড খালেকুজ্জামান, আপনাকে আমরা প্রশ্ন করেছি, আপনাকে শুনতে চাই আমরা। বলছেন যে রাজনীতি বলতে আসলে কোন নীতি, আদর্শ এবং পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালিত হবে তা নির্ধারণ করাই হচ্ছে রাজনীতি। রাজনীতি সমাজের পরিচালিকা শক্তি, অনেকটা গাড়ি ইঞ্জিনের মতো। এখন নীতিটা কি? রাজনীতি বিচার করার আগে কোন নীতির দ্বারাই রাজনীতি পরিচালিত হচ্ছে সেটা বিচারটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আমার কথার সঙ্গে সবাই হয়তো একমত হবেন না বা ভিন্ন মত আপনারা রাখবেন, সেটা তো স্বাভাবিক। বর্তমান যুগে মোটা দাগে দুইটা নীতির কথা আমরা বলতে পারি, একটা পুঁজিবাদী নীতি আর একটা সমাজতান্ত্রিক বা সাম্যবাদী নীতি। এখন এই নীতির উপর নির্ভর করে যে রাজনীতির প্রকৃতি কি হবে, আর পদ্ধতি তার উপর নির্ভর করে ফলাফল কি মাত্রায় কত দূর হবে। এর বাইরে যাওয়ার উপায় নেই। এখন এখানে বলছেন যে কি ব্যবসায়ীরা আসছে অমুক না, অনেকগুলি অসঙ্গতি আমরা দেখছি। আমাদের এই নীতিগত প্রশ্ন আজও কিন্তু সলভ হয়নি। সংবিধানে আমরা লিখে রাখছি সমাজতন্ত্র, কিন্তু চলছে কি? চলছে সমাজতন্ত্র কি চলছে? তাহলে সমাজ চলছে কিন্তু পুঁজিবাদ। তাহলে এখন আমাদের সমাজতন্ত্র যে লেখা আছে, তাহলে কোনোদিন আইনসভায় কি এই প্রশ্নটি একবার আলোচনা হয়েছে যে আমাদের নীতিটা কি আসলে? যদিও এখানে 10 লেখা সংবিধানে সাম্যবাদী সোশ্যালিজমের পর্যায়ে পড়ে, বাস্তবে কি নাকি এটা ঠিক না, নাকি এটা কেইনশিয়ান মডেল যেটা আছে তার, নাকি রিগান এবং থেচারের ফ্রি মার্কেট ইকোনমি যেটা বাস্তবে চলছে, মুক্তবাজার? তাহলে এই অন্তত যে নীতিগত বা রাজনীতি বুদ্ধি আলোচনা করার আগে আপনি কোন সেই আলোচনাটা কিন্তু নাই। ফলে 14 নম্বরে আপনি সংবিধান লিখে রাখছেন পরিকল্পিত অর্থনীতি। তাহলে 14 নম্বর পরিকল্পিত অর্থনীতি, মূল সাম্যবাদী সমাজের উদ্দেশ্যে সমাজতন্ত্র ইত্যাদি, সেগুলি নিয়ে তো কোনো আলোচনা নাই। তারপরে যে কথাটা আসছে যে দলের কথা যেটা বলছেন, দলের ভাই হাল হয় কিভাবে?
তাহলে নীতি দল কোন নীতিকে ধারণ করছে এবং সেই নীতি বাস্তবায়নের জন্য কোন ধরনের কাঠামোগত শক্তি সে নির্মাণ করছে এবং সেই দলটা পরিচালনা করার পদ্ধতি কি, জনসাধারণের মধ্যে দায়বদ্ধতা কি, এবং দলের কাঠামো গঠন এবং তার পরিচালন পদ্ধতিটা সেটা যদি বুর্জো অর্থ গণতন্ত্রের কথা বলি তার সঙ্গে কতটা সংগতিপূর্ণ, এই বিষয়গুলি নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে আলাদাভাবে এখন পুঁজিবাদ আজকের দিনে যেটা যেই জায়গায় গেছে তার যে প্রগতিশীল ভূমিকা একসময় ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন পুঁজিবাদ মুমূর্ষ, যেই কারণে সেই জেফারসন আর ইয়েদের আমেরিকায় এখন কিন্তু আমরা ট্রাম্পকে দেখি এবং জওহরলাল গান্ধীদের ভারতবর্ষে এখন কিন্তু মোদীকে দেখি। সারা বিশ্বে এই চেহারাটা আসছে, এটা এমনি এমনি স্পষ্ট করা দরকার। আমি সে বিষয়ে আলোচনা করব না। বলছেন যে দলেরও আওয়ামী লীগ পার্টির কথা বলছেন, আমি কমরেড খালিকুজ্জামান, আপনাকে শুনতে একটু আমাদের অসুবিধা হচ্ছে, মাঝে মধ্যে যান্ত্রিক গোলযোগ হচ্ছে। সেই হিসাবে সেই সময় দলটা কর্মীদের চরিত্রে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। জি কমরেড খালিকুজ্জামান, আপনার কাছে আমরা একটু পরে আবারও আসছি। আসলে আপনাকে শুনতে আমাদের সবারই একটু অসুবিধা হচ্ছে। আমরা এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসছি একটু পরে। আমরা একটু মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে আসতে চাই। প্রথমে আমরা একটু বিশ্লেষকদের বক্তব্য শুনতে চাই, তারপরে আসলে দুই দলের রাজনীতিবিদ আছেন, তাদের সঙ্গে আমরা এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। আমরা আসলে যে ব্যাপারটি নিয়ে আসলে কথা বলতে চাই, দল এবং রাজনীতিতে আসলে অপব্যবহার। আমরা দেখেছি সাম্প্রতিক সময় যদি প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে একাদশ জাতীয় সংসদের এবং যে ব্যাখ্যাটি আমরা দেওয়ার চেষ্টা করেছি, আসলে অনেক পার্থক্য হয়েছে। সেখানে ব্যবসায়ীরা সরাসরি ভাবে একসময় এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এখন দলেও জায়গা করে নিচ্ছেন। এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন এবং তার সঙ্গে সঙ্গে ত্যাগী আদর্শবাদী নেতারা যে আসলে ধাপে ধাপে একটি ক্ষমতার শীর্ষে যাওয়ার পথটি ছিল, সেই পথটি কি আগের মতোই খোলা থাকলো নাকি সংকুচিত হয়ে গেল কোনো কোনো ক্ষেত্রে? মোহাম্মদ আলী শিকদার। ধন্যবাদ। দেখুন, একটি গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থায় আপনি কিন্তু কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না এটা কিন্তু আপনি সীমানা টেনে দিতে পারবেন না। সুতরাং রাজনীতিতে যে কেউ আসতে পারে। এখন বিষয়টি হলো রাজনীতিতে কে থাকবে আর কে থাকবে না। একটা কথা আছে ইংরেজিতে, গুড এলিমেন্ট ড্রাইভ আউট ব্যাড এলিমেন্টস। এখন গুড এলিমেন্ট যদি না থাকে তাহলে ব্যাড এলিমেন্টস আসবেই। এখন আমরা বিষয়টি হলো যে আমরা রাজনীতিবিদে এখন আমরা যেটা আপনি আপনার প্রাথমিক বক্তব্য বলেছেন যে ব্যবসায়ীরা সেটা প্রাধান্য বিস্তার করছেন সব দলেই কম বেশি। তো তারা কিভাবে এলো আপনি যদি সেই জায়গাটা দেখেন তখন আমাদেরকে অবশ্যই এই দায়টা কিন্তু যারা প্রকৃতপক্ষে রাজনীতিবিদ তাদেরকে নিতে হবে। তাদের ব্যর্থতাই বলেন বা অসমর্থতা বলেন, যা কিছুই বলেন না কেন, তারা সেই রকম জায়গায় পৌঁছে গেছেন বলে যে ভ্যাকুমটা সৃষ্টি হয়েছে, সেই ভ্যাকুমে যারা সুবিধাবাদী, যেটা খালেক ভাই বলার চেষ্টা করছিলেন, পুঁজিবাদীর বিষয়টা হচ্ছিল মানি। এখন রাজনীতি কিন্তু সেই জায়গায় চলে গেছে, মানি মেকিং হয়ে গেছে। রাজনীতি তো আর সেই জায়গায় নাই, মানি মেকিং হয়ে গেছে। তো এই যে মানি মেকিং হয়ে গেল যেভাবে হয়েছে, সেই যে প্রেক্ষাপটটা যদি আমরা দেখি এবং সেটা দেখতে হবে। কারণ আপনি যদি বের হতে চান, আজকে আমরা এই আলোচনাটা করছি, ডেফিনেটলি আমরা এই জায়গা থেকে বের হতে চাই। রাজনীতির যে নীতিহীনতা, রাজনীতির যে মানি মেকিং একটা মেশিন হয়ে গেছে, এই জায়গা থেকে আমরা যদি বের হতে চাই তাহলে এটি যেভাবে শুরু হয়েছে এর প্রেক্ষাপট যেটা সেটি আমাদের বিবেচনা করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে। এবং সেখানে যদি আমরা দেখি আমাদের রাজনীতিতে সবচেয়ে প্রলয় কাণ্ড যেটি ঘটেছে সেটি হলো 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে যে সামরিক শাসকরা রাজনীতিতে এসেছেন, তারা কিন্তু দল জনগণের ভিতর থেকে গড়িয়ে তোলেননি। তারা দল গঠন করার জন্য লোকজনকে ডাকছেন যে আপনারা আসেন, আমাদের দলে যোগ দেন, যোগ দিলে ব্যবসা পাবেন, যোগ দিলে ঠিকাদারি পাবেন, যোগ দিলে ব্যাংক থেকে লোন পাবেন, সেই লোন আবার মৌকুফ হয়ে যাবে। তো এই যে একটি কালচার শুরু হয়ে গেল, সেটি পরবর্তীতে আমরা যদি দেখি দুই সামরিক শাসকের সময়টা ব্যাপকভাবে হয়েছে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে হয়েছে, সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে, সেনাবাহিনী ইউনিফর্ম করে এটা করা হয়েছে, ডিজিএফআইকে ব্যবহার করে এটা করা হয়েছে। পরবর্তীতে 1991 সালে আমরা বলে থাকি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বোধহয় আমরা প্রত্যাবর্তন করলাম।
সেটি হয়তো থিওরিটিক্যালি বলা যায়, কিন্তু যদি বাস্তবতায় দেখি, মানে বলা যায় ওই যে কি বলে না, মানে নতুন বোতলে পুরনো মদের মতো আর কি, সেরকম একটি কথায় দাঁড়িয়ে গেছে। কোনো কিন্তু এই যারা এই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার পরে যারা পর্যায়ক্রমে ক্ষমতায় এলেন, কেউ কিন্তু এই জায়গা থেকে বের হওয়া, এই যে 15 বছর সামরিক শাসক যে অপরাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে, সেই জায়গা থেকে বের হওয়ার যে একটা কৌশল, সেই কৌশলে কেউ গেলেন না। এবং যে কোনো কৌশল ধরেন যারা রাজনীতির বিশ্লেষক এবং পর্যালোচনা করেন, সরাসরি দলের সাথে সংযুক্ত নয়, তারা কিন্তু অনেকেই বলছেন যে কিভাবে কৌশল বের হবে। কিন্তু প্রশ্ন আসে যায় যে হুইল বেল দ্য ক্যাট, কারণ আমাদের রাজনীতি এখন দুটি বড় পক্ষ, তারা কোনো কিছুতেই একমত হন না। আপনি সরকারে থাকেন আর বিরোধিতা লাগেন, শুধু সরকারি দলকে দোষ দিলে চলবে না, শুধু বিরোধী দোষ দিলে চলবে না। সুতরাং এই জায়গায় যে একটা ঐক্যমত আসা হচ্ছিল, ঠিক আছে, রাজনীতিকে আমরা রাজনীতিবিদদের কাছে রাখি, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখি, আমাদের প্রতিপক্ষ দল হিসেবে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমরা একে অপরকে শেষ করে দেওয়া, একে অপরকে ধ্বংস করে দেওয়া, আমরা এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদকে শেষ করে দেবো না, আমরা এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শেষ করে দিব না। আপনি বলছেন যে আসলে এই যে দুই রাজনৈতিক দলের যে আসলে পরস্পর বিরোধী এবং শক্ত অবস্থান, এর মাঝখানে সুযোগ সুবিধা নিয়ে মাঝখানে অনেকে ঢোকার চেষ্টা করেছে। একেবারে আমরা তো এরকম বলি যে তারা টকিং টার্মেও নাই, টকিং টার্মেও নাই, তাহলে ঐক্যমত না হয়, আপনি শুধু সরকারি দল, হ্যাঁ সরকার করে ফেলুক, এটা সরকার ওটা করে ফেলুক, এটা কোনো দেশে কোনোদিন হয়নি, এটা কোনোদিনও হবে না। জি, মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে আমি আসছি এই প্রসঙ্গ নিয়ে। আসলে বাকি দুজন আলোচকের সঙ্গে আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই। জনাব ওবায়দুল মুক্তাদির, আপনার কাছে আসি। আপনি আপনার ছাত্র জীবন থেকে রাজনীতি করে পরবর্তীকালে একটি জায়গায় এসে পৌঁছেছেন। এখন আসলে আমরা যারা দেখতে পাচ্ছি এখনকার বাস্তবতায় যে অনেকে উপর থেকে আসছেন, অনেকে আসলে টুপ করে ব্যবসা থেকে সরাসরি রাজনৈতিক নেতৃত্বে চলে আসছেন, অনেকে সংসদে এসে এমপি মন্ত্রী হয়ে যাচ্ছেন। আসলে এই যে শর্টকাট পথটি যারা আসলে বেছে নিচ্ছেন, তারা আসলে শেষ পর্যন্ত দলের দুঃসময়ে, দেশের দুঃসময়ে কতটুকু থাকে পাশে? আরেকটি সমালোচনা আছে যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক সংগঠন, অনেক ত্যাগী রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলেও একটি প্রথাগত ব্যবস্থা ছিল নেতা হয়ে ওঠার, সেখানেও কি কোনো কোনো ক্ষেত্রে ছেদ পড়ছে কিনা? শাহেদ বা অন্যান্য অনেক ব্যক্তির নাম মাঝখানে এসেছে, সেই জায়গায় আপনার কি বক্তব্য আছে ওবায়দুল মুক্তাদির চৌধুরী? ধন্যবাদ আপনাকে। এখানে যারা এই পর্যন্ত দুজন আলোচনা করেছেন, খালেকুজ্জামান ভাই এবং মোহাম্মদ আলী শিকদার, মোহাম্মদ আলী শিকদার সাহেব, তো আর উপস্থিত আছেন খোকন সাহেব, সবাইকে সামনে রেখেই বলছি, আমি তো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। কথা আওয়ামী লীগকে নিয়ে যখন কথা বলবেন, তখন আমার পক্ষে একজন মুক্ত আলোচক হিসেবে কথা বলা খুবই ডিফিকাল্ট। তারপরে আমি বলবো যে রাজনীতিবিদদের প্রাধান্য ক্রমান্বয়ে কমে আসছে। এটার জন্য যারা ব্যবসায়ী রাজনীতিতে আসছেন বা অন্য পেশা থেকে সরাসরি রাজনীতিতে আসছেন, রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া, আমি তাদেরকে পুরোপুরি দায়ী করব না। এটার জন্য আমরা যারা রাজনীতিতে আছি, যারা রাজনীতিটাকে রাজনীতির মতো করে কাজে লাগাতে পারছি না, তারাও অনেকাংশে দায়ী। আমরা আমাদের রাজনৈতিক সহকর্মীদের উপরে আস্থা রাখতে পারছি না। রাজনীতিতে যাদের দীর্ঘদিনের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, সেগুলোকে আমরা অনেক সময় মনে করি যে এরা আসলে কোনো কাজের না, এরা শুধু রাস্তায় স্লোগান দিতে জানে, এরা শুধু রাস্তায় পুলিশের সাথে মারামারি মারামারি করতে পারে, অন্য দলের সাথে দাঙ্গা হাঙ্গামা করতে পারে, এদের কোনো যোগ্যতা নাই। যোগ্যতা হলো যিনি শূন্য থেকে বিলিয়নিয়ার হয়ে গিয়েছেন, তার একটা যোগ্যতা আছে। উনি সিভিল সার্ভিসে বড় একজন আমলা হয়েছিলেন, তার একটা যোগ্যতা আছে। উনি মিলিটারি সার্ভিসে উঠতে উঠতে একেবারে জেনারেল পর্যায়ে চলে এসেছেন বা ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন, তার একটা যোগ্যতা আছে। উনি আপনার আইনজীবী হিসাবে দক্ষতা অর্জন করে বড় একজন আইনজীবী হয়ে গেছেন, তার একটা যোগ্যতা আছে। কিন্তু এই যে আব্দুল করিম, যে রাস্তায় স্লোগান দিল আমার জন্য, যে রাস্তায়
পার্টির জন্য মার খেলো, পুলিশের সাথে মারামারি করে অথবা তার অপোজিট পার্টির সাথে, আসলে সে কোনো যোগ্য লোক নয়। তার কোনো কাজ নেই, তার কোনো কর্ম নেই, তার কোনো মেধা নেই। সুতরাং সে রাজনীতিটা কি বেছে নিয়েছে, এই মানে আর কোনো পথ নেই বলেই সে রাজনীতিটা আছে। এরকম একটি ধারণা আমরা যারা রাজনীতি নিয়ন্ত্রণ করি তাদের ভিতরে ঢুকে গেছে, যে কারণে আমরা আমাদের সহকর্মীদের উপরে, আমাদের ত্যাগী নেতা কর্মীদের উপরে আস্থা রাখতে পারছি না। আর আস্থা যেহেতু রাখতে পারছি না, অথচ আমাকে দলের নেতৃত্ব থাকতে হবে, অথবা সরকারের নেতৃত্ব থাকতে হবে, অথবা আমার সরকারকে টিকিয়ে রাখা বা আমার দলের নেতৃত্বকে টিকিয়ে রাখা অত্যাবশ্যক। সেখানে তো শূন্যতা বিরাজ করতে পারে না। শূন্যতা যেহেতু বিরাজ করতে পারে না, সুতরাং এখানে যারা নিজেদের একবারে শূন্য থেকে বড় হয়েছে, যেভাবেই হয়ে থাকুক, সে আপনার খালেকুজ্জামান ভাই যেভাবে একটা টেনেছেন, সীমারেখা টেনেছেন, একটা সমাজতান্ত্রিক লাইন, পুঁজিবাদী লাইন, আমি সেইভাবেও যাচ্ছি না। আমি বলবো যে আমি তো পূর্ণ রাখতে পারি না। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি, আমার কথাই বলছি, কারণ আমার সভাপতি পদটা শূন্য হয়েছে। তা আমি মনে করেছি যে এই শহরে ব্যবসা করে যে বড় হয়েছে, তাকে যদি আমি রাখতে পারি, আমার দুইটা উপকার হবে। একটা হলো যে আমার শূন্য পদটাকে আমি পূরণ করতে পারবো, আরেকটা হলো আমার এই যে দলের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমার কারো কাছে হাত পাততে হবে না। সব দিক থেকে মিলে, আর তার যোগ্যতা নিয়ে তো প্রশ্ন নাই, কারণ সে ছিল একসময় বিড়ি টানতো, এখন সে কোটিপতি মানুষ। তার তো একটা যোগ্যতা আছে, যোগ্যতা না হলে বিড়ি টানা লোকটা মনে করে সে আজকে এত উপরে উঠলো কিভাবে। তো এইটা যদি কিন্তু আমার যে আরেকজন সহকর্মী আছে আব্দুর রসুল, তার উপরে আমার আস্থা নাই, কারণ আমি আব্দুর রসুলকে দেখেছি ছাত্র জীবন থেকে, সে শুধু স্লোগান দেয়, সে শুধু জিন্দাবাদ মুর্দাবাদ বলে, সে আর কিছু করে না। সে জয় বাংলা বলে, জয় বঙ্গবন্ধু বলে, এছাড়া আর বাইরে কিছু জানে না। সে বাংলাদেশ বুঝে, সে বাংলাদেশের জন্য যুদ্ধ করতে পারে, সে বাংলাদেশের জন্য জীবন দিতে পারে, তার তো ওইটুক পারে, কিন্তু দল পরিচালনা করার দক্ষতা তার আছে কিনা সেটা তো আমি জানি না, আমি কনফিউজড। সুতরাং আমি ওই আব্দুর রসুলের বাদ দিয়ে আব্দুল করিমকে আমার দরকার আছে। এই আব্দুল করিমরা তারা অনেক চতুর এবং তারা অনেক বুদ্ধিমান, তাদের অনেক লোক আছে, তাদের সেনাবাহিনীতে বন্ধু আছে, সিভিল সার্ভিসে বন্ধু আছে, তাদের অন্যান্য জায়গায় বন্ধু আছে, তারা দলের নেতা হিসেবে আমার সাথেও তাদের বন্ধুত্ব আছে। সুতরাং তাদের তো সুবিধা বেশি। সুতরাং ডিজিএ, ওই যে মোহাম্মদ আলী শিকদার সাহেব বললেন যে ডিজিএফআই, এনএসআই, এসবি, তাদেরকেও আমি ম্যানেজ করতে পারি, এই আব্দুল করিম পারে, কিন্তু আব্দুর রসুল বেটা কিচ্ছু পারে না, তার তো সেই যোগ্যতা নেই। সুতরাং আমি তাকে কেন নিব? সুতরাং রাজনীতির এই ধারা, এই যে মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা আস্তে আস্তে 15 আগস্ট সেটা আমরা টের পাইনি, এখন আমরা টের পাচ্ছি, আমরা এখন বুঝতে পারছি। এবং আপনারা দেখেন, আমরা কিন্তু এই যে আপনারা যারা মিডিয়াতে আছেন, তারাও কিন্তু তাদেরকে পছন্দ করেন। আমরা আপনার কাছে প্রসঙ্গে একটু পরে আসছি। আমরা একটু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সাথে এই বিষয়ে কথা বলিনি, কারণ তিনিও একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন আমাদের আলোচনায় আজকে। আমরা শুরু থেকে যে আলোচনাগুলো করছি সেটি আপনি সবই শুনেছেন। আসলে এই জায়গায় অনেকগুলো প্রসঙ্গ এসেছে। রাজনীতিতে আসলে যারা ব্যবসা করেন বা অন্য প্রফেশন থেকে এসেছেন, তারা আসার সুযোগ তৈরি করে দিয়েছে রাজনীতিবিদরা, এটি আপনাদের বক্তব্যে উঠে এসেছে। আসলে এই সুযোগটি তৈরি হওয়ার কারণে রাজনীতিতে যে শূন্য জায়গাটি তৈরি হয়েছে, মানুষের হয়ে কথা বলার যে জায়গাটি তৈরি হয়েছে, সেই জায়গাটিতে অনেক ক্ষেত্রে ছেদ পড়েছে। এটি আপনি প্রথমত মানেন কিনা, এবং তার পাশাপাশি এই জায়গা থেকে উত্তরণের জন্য আপনার দলে আপনি কি করছেন, বা আসলে পুরো রাজনীতিতে কি করা দরকার বলে আপনি মনে করেন? মাহবুবউদ্দিন খোকন। ধন্যবাদ। খুব আলোচনার বিষয়বস্তু আছে, খুব ইন্টারেস্টিং, ভালো লাগলো। এবং মোটামুটি যারা বক্তা আলোচনা করলেন, কিছু কিছু জায়গার মধ্যে অনেক সিমিলারিটি আছে, ইন জেনারেল ফর্ম বলবো এটা সিমিলারিটি আছে। ওনার সবাই একটা জায়গায় বলতে চাচ্ছেন যে আসলে রাজনীতিটা কোথায় চলে আসছে। আমিও সেই জায়গায় যাব। দেখেন, আমি ছোটবেলায় রাজনীতি করা, ছাত্র জীবনে রাজনীতি কর্মী ছিলাম, এখন রাজনীতি কর্মী। আমি রাজনীতিটা বুঝি সোশ্যাল ওয়ার্ক। এই সোশ্যাল ওয়ার্কটা কিন্তু নতুন না,
সেই মোগল আমলের সরাইখানের কথা মনে পড়ে নিশ্চয় আপনাদের ইতিহাস থেকে, যারা একটা ধনাঢ্য ব্যক্তি প্রতিক্রিয়া সে সময় জার্মানরা তো ছিল না, তো প্রতিক্রিয়া ক্ষুধার্ত প্রতিক্রিয়া হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে, হয়তো সরাইখানাতে খাওয়ার ব্যবস্থা করছে, রাত্রে ঘুমানোর ব্যবস্থা করছে। সোশ্যাল ওয়ার্ক কিন্তু হাজার বছর আগে, সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে আজকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, আধুনিক রাজনৈতিক দল হয়েছে, এবং রাজনৈতিক দল একটা লিগাল ফ্রেমওয়ার্কে চলে আসছে। সোশ্যাল ওয়ার্ক আসলে বাংলাদেশে আমরা কি সোশ্যাল ওয়ার্ক হিসেবে রাজনীতি চিন্তা করি? আর বর্তমান তো আর একটা পার্থক্য লোকে আগে এক্সটেনশনিজম ছিল, যে রাজ্য দখল করে, রাজা রাজ্য দখল করবে, আরেক রাজ্য দখল করবে, রাজ্যের পরিধি বাড়াবে। এখন তো আর এই যুগে তা না, সম্ভবপর না। এই যুগে একটাই হলো রাজনীতির মানে মেইন জায়গাটা হলো ইকোনমিক পলিসি। যেমন ইংল্যান্ডে আমি ছাত্র জীবনে পড়ালেখা ওখানে মানুষ মনে করে যে টরি পার্টি আসলে, অর্থাৎ কনজারভেটিভ পার্টি আসলে ইকোনমিক পলিসি এটা হবে, লেবার পার্টি আসলে গরিব মানুষের পুর পিপল পলিসি হবে। পার্থক্য ঠিক না? তবে এক একটা রাজনীতির একটা ইকোনমিক পলিসি। আমার দেশে কোনো পার্থক্য আছে বলে? আছে কোনো পার্থক্য? যেমন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিত, উনি এরশাদ সাহেবের অর্থনৈতিক পলিসি ঠিক করছেন। উনি মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। আবার আওয়ামী লীগের কিন্তু বেশ কয়েকবার উনি অর্থমন্ত্রী ছিলেন। অর্থাৎ জাতীয় পার্টি আর আওয়ামী লীগের ইকোনমিক পলিসি একরকমই। যদি উনার বয়স থাকতো, সাইফুর রহমান সাহেব মারা গেছেন মরম, হয়তো বিএনপির সামনের দিকে হয়তো উনাকে অর্থমন্ত্রী বানাতো নাকি? হ্যাঁ, একই অর্থ, একই পলিসি। দেখেন, নো চেঞ্জ, শুধু মানুষ পরিবর্তন, শুধু ক্ষমতা। আমাদের দেশে মানুষ পরিবর্তন ছাড়া ক্ষমতা কোনো পরিবর্তন আমি দেখি না আসলে। আর সব বক্তৃতা চলে সব। আপনি ধরেন আমরা বলি এটাকে, আমাদের কনস্টিটিউশনে বলে, আমাদের বলি এটা কল্যাণমূলক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র। আসলে এটা কল্যাণমূলক রাষ্ট্র, অর্থাৎ ধনীর থেকে ফ্রি ইকোনমিতে আপনি ব্যবসা করতে সুযোগ দিবেন, তার থেকে ট্যাক্স দেবেন, ট্যাক্স নিয়ে আপনি সাধারণ গরিব মানুষের মধ্যে বা একটু ডিসএডভান্টেজ মানুষের মধ্যে ট্রিট করবেন, ওয়েলটা সম্পদটা নেবেন আপনি। তা আসলে কি তাই? মোটো তাই না। যে দেখেন আমাদের মাননীয় মন্ত্রীরা কিছুদিন আগে বলছেন, 5-6 মাস 1 বছর আগে বলছেন যে বাংলাদেশের অর্থনীতি আজকে ইউরোপ আমেরিকার মতো হয়ে গেছে। বলছেন, এটাও বলছেন যে আমরা উন্নত দেশের দিকে আগে এগিয়ে যাচ্ছি, বলছেন না আমরা। কিন্তু কি পেলাম? করোনা শুরু হওয়ার পর গিয়া লকডাউনের পরে হাহাকার, খাদ্যের জন্য হাহাকার। ইউরোপ আমেরিকার মতো দেশ আমরা খাদ্যের জন্য হাহাকার। মাহবুবউদ্দিন খোকন, আপনি আপনার মূল প্রসঙ্গে থাকুন, আমরা করোনা কালের প্রসঙ্গ নিয়ে অন্য একদিন কথা বলবো। প্রসঙ্গ নিয়ে আসলে আমি বলতে চাচ্ছি যে সরকারই বলতে 6 কোটি লোকের খাদ্য সাহায্য দিচ্ছে এই প্রথম মাসে। দেখেন, অর্থাৎ আমাদের অর্থনৈতিক পরিস্থিতি কত খারাপ অবস্থা আছে, আমরা সাধারণ মানুষ পরিসংখ্যান আরো খারাপ। কারণ কি আসলে রাজনীতিবিদরা পলিসি নিচ্ছে না, এই কারণে কি আসলে অবস্থা খারাপ? আপনি কি বলতে চান মাহবুবউদ্দিন খোকন? সকল সম্পদ পুঞ্জীভূত হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই মুক্তাদির ভাই বলেন বা অন্য ভাইরা সবাই যারা আছে সবাই বলেন, আপনারা অনেকে দেখেছে রিক্সা করে চলে, 10 বছরে 500 কোটি টাকার মালিক হয়ে গেছে, 1000 কোটির মালিক হয়ে গেছে। যাও কি সম্ভবপর? আমি আমার, আপনারা তো সবাই আমার থেকে সিনিয়র বয়স, হ্যাঁ, আমি অনেকে দেখেছি যে কিছুই না, সামান্য টাকা 500-1000 কোটি টাকার মালিক কিভাবে হলো? এটা সবাই পলিটিক্যাল ব্লেসিং হয়ে আসছে। হয়তো জাতীয় পার্টি, নতুবা বিএনপি, নতুবা আওয়ামী লীগ, এই পলিটিক্যাল ব্লেসিং এরা রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করেছে। জি, সম্পদ এরা কিন্তু শত কোটি টাকার মালিক হয়ে গেছে, 2-4 জন সৎ ব্যবসায়ী ছাড়া। আর সবই হলো এই অবস্থা, এইভাবে হয়েছে পলিটিক্যাল ব্লেসিং এ রাষ্ট্রের সম্পদ লুটপাট করে। জি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। বিরতি নেওয়ার সময় হচ্ছে একটা আমাদের। বিরতির পরে এসে আসলে এই যে সংকটের কথাগুলো আপনারা বলছেন রাজনীতিবিদরা, সেই জায়গা থেকে উত্তরণের জন্য নিশ্চয়ই কোনো না কোনো পথ আছে। পথটি অনেক দুর্গম হতে পারে, কিন্তু পথটি আসলে কি সে প্রসঙ্গে কথা বলবো বিরতির পরে এসে। আমরা আমাদের সঙ্গে সবাই থাকবেন।
দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি দল এবং রাজনীতিতে অপব্যবহার নিয়ে। আমরা বিরতির আগে অনেকগুলো প্রসঙ্গে কথা বলেছি। সেই প্রসঙ্গের মধ্যে ছিল আসলে রাজনীতিবিদদের হাতে রাজনীতি আছে কিনা, সেটি একটি ব্যাপার। আর রাজনীতির মধ্যে যারা আসলে প্রবেশ করে এখন সেই দায়িত্বটি রাজনীতিবিদদের এড়াতে পারেন না, সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। আরেকটি কথা হচ্ছিল আসলে রাজনীতি এখন একটি বাণিজ্যিকীকরণের জায়গায় চলে গেছে এবং যে কারণে সেখানে রাজনীতিবিদদের ভূমিকা খুব একটা মুখ্য নয়, গৌণ ভূমিকা হয়ে গেছে। এখন অন্য পক্ষ আসলে মুখ্য ভূমিকা পালন করছে। কমরেড খালিকুজ্জামান, আপনার কাছে আসতে চাই যে আমরা আসলে রাজনীতির এই যে হাল হকিকত, সেই জায়গা থেকে উত্তরণ তো করতে চাই প্রত্যেকে। আপনি আপনার সারা জীবন ধরে সংগ্রাম করেছেন রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে। আসলে এই জায়গায় দাঁড়িয়ে এই গুণগত পরিবর্তনের নৈতিকতা ফিরিয়ে আনার জন্য করণীয় কি আছে বড় রাজনৈতিক দলগুলোর এবং মানুষের কি করার আছে ব্যাপারে? আমি আগে যে কথাগুলি বলেছিলাম সেগুলিতে হয়তো কিছু শোনা যায়, আমি রিপিট করবো না, কারণ তাদের সময় চলে যাবে। এর মধ্যে কিন্তু বাকি আলোচকরা তারা কিন্তু অনেকগুলি বিষয় আপনার আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে তারা যে কথাগুলি বলেছেন তার মধ্যে সেই কথার প্রতিধ্বনি আছে। এখন এখানে কিন্তু খোকন সাহেব যেটা বললেন যে বিগত দিনে যারা দেশ শাসন করেছে তাদের মধ্যে ঐতিহ্যগত পার্থক্য আছে, কিন্তু নীতিগত কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ বিএনপির মতো দলরে দিয়ে শোনা যায়? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আর আওয়ামী লীগ বিএনপির মতো দলকে দিয়ে সমাজতন্ত্র করা যাবে এইটা সম্ভব না। সেক্ষেত্রে খোকন সাহেবের বক্তব্য একটা আসছে, বর্ণনা বলছেন যে কল্যাণমূলক একটা অর্থনীতি। কল্যাণ অর্থনীতি বলতে লাগাম টানা পুঁজিবাদ, এবং সেটারও বিভিন্ন মডেল আছে। স্ক্যান্ডিনেভিয়ান মডেল আছে, ইউরো মডেল আছে এবং ল্যাটিন মডেল আছে। বা আমার বাংলাদেশ করবেন সেটা একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা হতে পারে, পুঁজিবাদের লাগাম টানার জন্য হতে পারে, সেটা কোনো আলোচনা নাই, এটা কথা বলতে হবে। আর যে কথাটা আসছে সেখানে বিশেষ করে কিভাবে সংশোধন করবেন। এখন বুর্জোয়া অর্থ যদি গণতন্ত্র আপনি করতে চান, তাহলে আইন কানুন বিধি বিধান প্রথা প্রতিষ্ঠান এই সমস্ত কিছু যদি গণতান্ত্রিক নীতিতে পদ্ধতিতে পরিচালিত না হয় তাহলে গণতন্ত্র হয় না। এবং গণতান্ত্রিক শক্তি, শিক্ষা, সংস্কৃতি এই সমস্ত কিছু গণতান্ত্রিক নীতির দ্বারা পরিচালিত না হলে গণতন্ত্র হয় না। তাহলে আমরা অনেক সময় বলি যে আইনের শাসন, এই কথার মধ্যে একটু ফাঁক আছে। আইনের শাসন না, গণতান্ত্রিক আইনের শাসন। আইন যদি কার্যন আপনি 54 ধারা 100 বিশেষ ক্ষমতা আইনের দ্বারা আইসিটি অ্যাক্ট এরকম আমরা 100টার মধ্যে বলতে পারবো। এইসব কালা কানুন বহাল রেখে সেখানে আপনার একটা হলো আইন হলো কালা কানুন, গণবিরোধী আইন। কিছু আইন আছে সেগুলি আইনগতভাবে ঠিকই আছে, কিন্তু সেটা অমান্য করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে ইত্যাদি। তাহলে আইন এবং বিধিবিধানের যে অসঙ্গতি আছে গণতান্ত্রিক শাসনের সঙ্গে সেগুলি দূর করা দরকার। এবং এখানে যে কথাটা আমি বলবো যে আমরা সংবিধানে বলে রাখছি অনুপর্জিত আয় ভোগ করা যাবে না। তাহলে আমি এখানে একটা কথা, পার্লামেন্টের কথা আনছেন, সব সংস্কারের কথা আমার বলার সময় হবে না। আমরা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারীকে আমরা সরকারি কর্মচারী, শাসক দলের কর্মচারীতে পরিণত করেছি। আমরা ব্রিটিশ পুলিশকে এখনো 1861 সালের ব্রিটিশ বিধানে একটা লাঠিয়াল বাহিনী, পেটোয়া বাহিনীতে পরিণত করে রেখেছি। একইভাবে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি ইলেকশন কমিশন এখনো উল্টো আইনগত। খালিকুজ্জামান, আর 1 মিনিট সময় পাবেন আপনি আপনার বক্তব্য শেষ করার জন্য। আমি এর মধ্যে শুধু বলি যে পার্লামেন্টের কথা ধরেন, আমি অত কথায় যাব না। একটা কাজ করেন না যে মানে কারা ইলেকশন করতে পারবে, বিদেশের টাকা পাচারকারীদের নাম প্রকাশ করেন, ইলেকশন করতে পারবে না। অনুপার্জিত সম্পদের মালিক যে লোক ইলেকশন করবে হিসাব দেবে, কোথাও যদি সে হিসাব দিতে না পারে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত ইলেকশন করতে পারবে না। দ্বৈত নাগরিক যারা আছে তারা ইলেকশন করতে পারবে না। ঋণ খেলাপি যারা 1 বছর আগে খেলাপি চিহ্নিত তারা ইলেকশন করতে পারবে না। কারখানা প্রতিষ্ঠান, আমদানি রপ্তানি ব্যবসা, ঠিকাদারি প্রতিষ্ঠান সহ রাষ্ট্রের সাথে লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ইলেকশনের জন্য অযোগ্য হবে। এবং ওই সংবিধানের ধারা অনুযায়ী সেখানে যারা সম্পদের হিসাব দিতে পারবে না তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এই যদি করেন তাহলে কিছুটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কমরেড খালিকুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি অনেক কিছু বলতে পারতেন, কিন্তু সময় আমাদের খুব একটা বেশি নেই। আমরা মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে আসতে চাই। আসলে আমাদের সময় কম, আপনি যদি আপনার কথা সংক্ষেপে বলেন, আসলে এই গুণগত পরিবর্তনের জায়গায় আসলে আমরা কি করতে পারি আমাদের রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে দেওয়ার সংস্কৃতি আবারও চালু করার জন্য? মোহাম্মদ আলী শিকদার। ধন্যবাদ। 3 মিনিটের মধ্যে আমি শেষ করব। সেটি হলো এই যে আমরা কিন্তু আজকে রাজনীতির জায়গাটি নিয়ে আলোচনা করছি। সেখানে পুঁজিবাদী সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ধারার যে রাজনীতি সেটা কিন্তু পৃথিবীতে আমরা দেখছি। সব পুঁজিবাদী রাষ্ট্রের গণতন্ত্র বা রাজনীতি যে মুক্ত করে পড়েছে তা নয়, এবং আমরা যেভাবে দেখছি সব পুঁজিবাদী দেশে সেরকম নয়। আমরা ইউরোপের দিকে যদি তাকাই এবং আমেরিকার দিকে তাকাই সেখানে কিন্তু এই অবস্থা দেখবো না। আর সমাজতন্ত্র কিন্তু সোভিয়েত ইউনিয়ন শেষ হয়ে গেছে, তারা সমাজতন্ত্র রক্ষা করতে পারেনি। চায়না কিন্তু আজকে জগাখসুরি একটা অবস্থায় আছে। সুতরাং পৃথিবীতে কিন্তু এই ট্রায়াল করতে যেয়ে কিন্তু সাকসেসফুল ট্রায়াল হয়নি। সেই জায়গা থেকে আমি যে জায়গাটা আসতে চাই
বাংলাদেশের রাজনীতির মৌলিক ফান্ডামেন্টাল যে জায়গা, সেই জায়গাটা যদি আপনারা পরিবর্তন আনতে পারেন যারা রাজনীতি করেন, তাহলে হয়তো এই জায়গা থেকে বের হয়ে যায়। সেই ফান্ডামেন্টাল জায়গাটা হলো যে আমাদের যে দুটি রাজনৈতিক বড় পক্ষ আছে তাদেরকে ফান্ডামেন্টাল একটা প্ল্যাটফর্ম, একটা কমন প্ল্যাটফর্মে আসতে হবে। সেটা হলো মৌলিক আদর্শগত জায়গায়। সেইখানে যদি তারা আসতে পারেন এবং এক জায়গায় দাঁড়াতে পারেন, তাহলে এই যে অসঙ্গতি, সেই অসঙ্গতি যেহেতু জনগণের চাপ আছে, তাহলে তারা একসঙ্গে হয়ে সেই অসঙ্গতিকে দূর করতে সম্মত হবেন। সেই ফান্ডামেন্টাল জায়গায় পার্থক্যটা হলো এই যে আমরা কিন্তু বহু সংগ্রাম করে, যুদ্ধ করে, 23 বছর পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা একটা রাষ্ট্রের আদর্শ জায়গায় আমরা ঠিক করেছিলাম। সেটি আমাদের 72-এর সংবিধানে সুষ্ঠুভাবে ছিল। সেই জায়গায় কিন্তু আমরা এখনো নাই এবং আমরা পৌঁছতে পারিনি। আমাদের সংবিধানের সেই জায়গায় নাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় আমরা নাই। যদিও এখানে ধর্মনিরপেক্ষতা এখন ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু সেই ধর্মীয় রাজনীতি, ধর্মান্ধতা এবং এই যে অন্যান্য বিষয়গুলি, সেইগুলো কিন্তু মোহাম্মদ আলী শিকদার, 30 সেকেন্ড। সুতরাং সেই জায়গায় আমাদের বড় রাজনৈতিক দল যদি এই ডিফারেন্সটা পার্থক্য করে এক জায়গায় আসে, এবং আমরা যদি এক দল আর এক দলকে শেষ করে দিব না, এইরকম মনোভাব যদি পরিত্যাগ করতে পারেন, তাহলে কিন্তু তারা ঐক্যমত হতে পারবেন। আমি বিশ্বাস করি যে কিভাবে এই দুর্বৃত্তায়নের যে রাজনীতি, এই যে অপরাজনীতি, এই যে অপসংস্কৃতির রাজনীতি কিভাবে বের হওয়া যায়, সেটি অবশ্যই তারাই পারবেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওবায়দুল মোক্তাদিরের কাছে আসতে চাই। আসলে আমাদের হাতে সময় আছে আর মাত্র 5 মিনিট। এই 5 মিনিট আপনি দুজনের মাঝখানে ভাগ করতে চাই। আসলে এই যে গুণগত পরিবর্তনের জায়গা নিয়ে কথা বলছি, সেই জায়গায় আপনাদের প্রধান দুটি রাজনৈতিক দলের যে ঐক্যমত্যে আমি মাত্র তিনটা পয়েন্ট। একটা হলো যে রাজনীতির গুণগত পরিবর্তন করা সম্ভব যদি আমরা আমাদের যে সংবিধান আছে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সময়ে যে সংবিধান উনি দিয়ে গিয়েছেন আমাদেরকে, এই সংবিধানের উপরে যদি আমরা নিজেদের আস্থা রেখে সামনে এগিয়ে যাই, এক। দুই হলো এই সংবিধানের এবং সামগ্রিকভাবে সভ্য মানুষের জন্য, শুধু যে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক তা নয়, সকল সভ্য মানুষের জন্য প্রযোজ্য একটা বিষয় আছে, এটা হলো রুল অফ ল, যেটাকে খালিকুজ্জামান ভাই অবশ্য একটু ভিন্নভাবে বলেছেন যে অপ আইন এবং সু আইন। আমি সেটা বলবো না, আমি বলবো যে রুল অফ ল যদি করা যায়, সেটা হলো এই দুইটা পয়েন্ট আমি বলবো, তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো। আরেকটি হলো, এটা আমি আওয়ামী লীগ করি বলে আমি বিশ্বাস করি তা নয়, যারাই রাজনীতি করে তাদের জন্য দুইটি পাঠ্যপুস্তক আছে। একটি হলো অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আরেকটি হলো কারাগারের রোজনামচা। এতে অনেক বক্তব্য বেরিয়ে এসেছে যে রাজনীতি করতে হলে কিভাবে মানুষের কাছে যেতে হয়, মানুষের জীবনবোধকে কিভাবে পরিবর্তন করে বা জীবনবোধকে গড়ে তুলতে হয়, সেগুলো আছে। এইগুলো মেনে যদি আপনি রাজনীতি করতে পারেন, আমরা যদি করতে পারি, আমরা যদি এই ধারাটাকে ফিরিয়ে আনতে পারি, আমি বলবো না যে আপনাকে আওয়ামী লীগ করতে হবে। আপনি আওয়ামী লীগ না করেও বঙ্গবন্ধুর রাজনীতির যে বইগুলো আছে, সেই বইগুলো ফলো করে আপনি কিন্তু একটা করতে পারেন। আপনি আওয়ামী লীগ না করেও আপনাকে এই সংবিধান এবং ফলো করতে, কি বলে, রুল অফ ল ফলো করতে কোনো অসুবিধা নাই। কিন্তু আনফরচুনেটলি আমরা এটা থেকে অনেক দূরে সরে আছি। এই দূরে সরে না থেকে আমরা যদি আবার সকলে মিলে সামনে যাই, তাহলে এটা সম্ভব হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে আসলে কোনো প্রশ্ন নেই, অনেকগুলো প্রশ্ন এসেছে। আপনার 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করলে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এখন বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রায় 70-80% রাজনৈতিক নেতা দুর্নীতি করে বা দুর্নীতি করার মানসিকতা আছে। নেতাদের যদি অবস্থা কারেক্টার হয়, যদি দেশ কিভাবে চলে যাবে। এক, দুই হলো আমরা কি রাজনীতিতে আলাপ করছি, রাজনীতির জবাবদিহিতা, সমালোচনাটা বাদ দেন, জবাবদিহিতা আছে। এই সংবিধান তো আছে, এখনো আছে সংবিধান মানে, সরকার মানে, নির্বাচন হয়, ভোট আছে নাকি? জবাবদিহিতা কোথায়? জিকে শামীমরা আজকে দেখেন কি অবস্থা, জিকে শামীম, তারপর শাহেদ, আরো অনেকে কোটি কোটি শত কোটি টাকা বানাচ্ছে। যারা ধরবেন তার কাছে 100 কোটি টাকা, যারা এক মহিলা কি পাপি আছে আওয়ামী লীগের, তারা ধরলে তার কাছে টাকা। জি, মাহবুবউদ্দিন খোকন, আমাদের সময় একদম শেষ। আপনার শেষ বাক্যটি বললে আমরা খুশি হব। আজকে প্রথম কাজ বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে গণতন্ত্র ফিরে আন। সংবিধান অনুযায়ী
স্বাধীন বিচার ব্যবস্থা ফিরে আন। সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন নামে আছে, কাজে দেয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সময় আজকে শেষ হয়ে গেছে আমাদের। আমরা খুবই দুঃখিত আপনাদের কাছে। এই প্রসঙ্গ নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব এবং আপনাদের আসলে সবার বক্তব্য আবার নেওয়ার চেষ্টা করব আমরা। আজকের মধ্যে শেষ করছি এখানে। কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরাত সবাইকে।